বাংলাদেশের একটি আইনের কথা, একটি বিধিমালার কথা আমরা অনেকে জানি না। এটা 2006 সালে ছিল, এটা নতুন করে পরিমার্জন করে এই গত ডিসেম্বরে এটা আবার নতুন করে জারি করা হয়েছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2025 শিরোনামে। তো এই যে রাত প্রায় 1টা বাজে, এখনো ডিজে চলতেছে, শব্দ দূষণ হচ্ছে। আমি আপনাকে একটু আগে লাইভে দেখাইলাম যে প্রায় 80 ডেসিবেল শব্দ এখানে। তা আসুন আমরা একটু সরকার কি বিধিমালা প্রণয়ন করতে সেটা একটু জানি। এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ গেজেট, কবে এটা হয়েছে প্রকাশিত, কে প্রকাশ করছে? বাংলাদেশ সরকার। কবে হয়েছে? সোমবার নভেম্বর 24, 2025। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন। আচ্ছা, আমি একটু আশা করি শোনা যাচ্ছে আমাকে, একটু জোরে বলবো। হ্যাঁ, এখানে দেখেন কি লেখা আছে। লেখা আছে যে প্রজ্ঞাপন, তারিখ হচ্ছে 8 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 23 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর ধারা 20, ধারা 15 এর উপধারা 2 এর সহিত পঠিতব্য এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিল, যথা: 1. সংক্ষিপ্ত শিরোনাম: প্রয়োগ ও প্রবর্তন। এই বিধিমালা শব্দদূষণ বিধিমালা 2025 নামে অভিহিত হবে। তারপরে হচ্ছে 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে, অর্থাৎ এটা কিন্তু নভেম্বরের 23 তারিখ থেকেই কার্যকর হয়ে গেছে। তারপর কি লেখা আছে? যে এই বিধিমালা নিম্ন বর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যথা: ক. মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে উপাসনালয়ের কথা বলা আছে। উপাসনালয়ের পাশে যদি আবাসিক এলাকা থাকে বা হাসপাতাল থাকে, সেখানে কিন্তু বলা নেই। এটা ধর্মীয় উপাসনালয়ের ভেতরের কথা বলা হয়েছে, ভেতরে প্রযোজ্য না। তারপর 2 নম্বরে ক্ষয়ে বলা হয়েছে ঈদের জামাত, জানাজা, নাম সংকীর্তন এবং শবযাত্রা সহ অন্যান্য আবশ্যিক ধর্মীয় অনুষ্ঠানে। আচ্ছা, তারপর গ কি বলা হয়েছে? সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রচারকালে, যেমন এই যে মাইকে বিভিন্ন ধরনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করে, ট্যাক্স দেন, পানির ট্যাক্স দেন, এই দেন সেই দেন, এই করা যাবে না ওই করা যাবে না, সরকার থেকে যেগুলো প্রচারণা করে। তারপর ঘ প্রতিরক্ষা, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের দাপ্তরিক কাজ সম্পাদনকালে। তারপরে কি স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, মহররম বা সরকার কর্তৃক ঘোষিত অন্য কোনো গুরুত্বপূর্ণ দিবসে অনুষ্ঠান চলাকালে। আর লাস্টে হচ্ছে আকাশযান ও রেলগাড়ি চলাচলের ক্ষেত্রে। তারপরে আছে অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেড ব্যবহারকালে। তারপরে আছে ইফতার ও সেহরির সময় প্রচারকালে, প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো বিপদ বা বিপদের আশঙ্কায় বিপদ সংকেত প্রচারকালে। ওই যে আমরা যেটা জানতে পারি যে এত নম্বর বিপদ সংকেত, এত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, সেই বিপদ সংকেতের কথা বলা হয়েছে এখানে, যে বিপদ সংকেত গুলো এটার বাইরে থাকবে। তারপরে মৃত্যু সংবাদ প্রচারকালে বা কোনো ব্যক্তি নিখোঁজ থাকিলে বা গুরুত্বপূর্ণ সম্পদ হারানোর বিষয় প্রচারকালে, এবং সরকার কর্তৃক সময়ে সময়ে অব্যাহতিপ্রাপ্ত অন্য কোনো ক্ষেত্রে। 2 নম্বরে হচ্ছে সংজ্ঞা। 1. বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে এই বিধিমালায় আইন বলতে কি বোঝায়, আবদ্ধ স্থান বলতে কি বোঝায়, আবাসিক এলাকা বলতে কি বোঝায়, এগুলো আছে। বিস্তারিত না পড়ি, আপনারা বিরক্ত হবেন। তো আবাসিক এলাকাটা কি লেখা আছে? যে যে স্থানে মানুষ বসবাস করে, অর্থাৎ আমরা যেখানে বাস করি সেই জায়গাটা হচ্ছে আবাসিক এলাকা। ঠিক আছে। আবদ্ধ স্থান কি?
আবদ্ধ স্থান অর্থ দেখেন খতে লেখা আছে বাসাবাড়ি, দোকানপাট, দেয়াল বেষ্টিত কলকারখানা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, সিনেমা হল, থিয়েটার হল বা দেয়াল বেষ্টিত অন্য কোনো সীমানা, মানে যেখানে দেয়াল দ্বারা আবদ্ধ এমন কোন জায়গাকে বলা হচ্ছে আবদ্ধ স্থান। ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, এই বিধিমালা কারা এটা কার্যকর করতে পারবে? যে বলা আছে এই বিধিমালা উদ্দেশ্য পূরণকল্পে সরকার বা মহাপরিচালকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা, যেমন জেলা পর্যায়ে এটা জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যিনি ডিসি স্যার, তিনি এটা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা। তিনি যদি কোনো ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন বা ইওনো এটার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হতে পারেন। সরকার ওনাদেরকে দায়িত্ব দিয়ে রাখছেন, ওনারা চাইলে এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী যে কোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নিতে পারেন। এটা আমার সীমিত জ্ঞানে এটা আমার ধারণা, বাকিটুকু আমরা সামনে পড়তে পড়তে জানবো। দেখেন নীরব এলাকা বলতে কোন এলাকাগুলোকে চিহ্নিত করা হয়েছে? হাসপাতাল, ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বা একই ধরনের অন্য কোনো প্রতিষ্ঠান সহ উহার চতুর্দিকের 100 মিটার পর্যন্ত বিস্তৃত এলাকা এবং বিধি 3-এ উল্লিখিত কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বা চিহ্নিত কোনো এলাকা। তারপরে পাবলিক প্লেস কি? ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইনের সংজ্ঞায়িত পাবলিক প্লেস। বিস্তারিত আর না দেখি, আমরা পরবর্তীতে যাই। এই যে নম্বরে দেখি শব্দ দূষণ বলতে কি বোঝায়। এর অর্থ হচ্ছে তফসিল 1, 2 ও 3-এ উল্লিখিত মানমাত্রা অতিক্রমকারী এমন শব্দ যাহা জনমানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং প্রাণীকুল ও পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলিতে পারে। তার মানে এই যে ডিজে চলতেছে এটা কিন্তু জনমানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতেছে। এটাতে মানুষের কানের সমস্যা হচ্ছে, মানুষ কানে কম শুনতেছে এবং এটার কারণে মানুষের মেজাজ বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, স্ট্রোকের ঝুঁকি হচ্ছে, প্রেসার বেড়ে যাচ্ছে। প্রাণীকুল পরিবেশ, এই ডিজে যেখানে বাজে, যেখানে এই সাউন্ড বক্স বাজে, যেটা কম্পন তৈরি করে, যেটা শব্দ কম্পন তৈরি করে, সেইটার আশপাশে কিন্তু দেখবেন যে পশু পাখি থাকতে পারে না, এটা সরে যায়, কারণ এরা এখানে বাঁচতে পারে না। তো এই জন্য বলা হয়েছে যে প্রাণীকুল ও পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। পরিবেশ বলতে এখানে গাছপালাও বোঝায়, গাছপালার উপরও ক্ষতিকর প্রভাব ফেলতেছে। নিশ্চয়ই গাছপালাও এখানে ঘুমাইতে পারতেছে না। তারপর শব্দের উৎস বলতে কি বুঝাইছে? আতশবাজি ও পটকা, মাইক, লাউড স্পিকার, এমপ্লিফায়ার, জেনারেটর, সুরযন্ত্র, পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম, সকল প্রকার মোটরযানের হর্ন, শিল্প কারখানা ও নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রাংশের শব্দ সহ শব্দ বর্ধনের জন্য ব্যবহৃত অন্যান্য সকল বৈদ্যুতিক ও অন্য কোনো যন্ত্র। অর্থাৎ এখানে কিন্তু দেখেন মাইক আছে, লাউড স্পিকার আছে, যেটা আমার পাশে এখন বাজতেছে লাউড স্পিকার রাত 1টার পরে। শব্দের মানমাত্রা অর্থ কি? তফসিল 1, 2, 3-এ উল্লিখিত শব্দের মানমাত্রা। এটা তফসিলগুলো পরে দেয়া আছে, এটা পরে দেখাবো। তাহলে আমরা এখন পরে চলে যাই, যেগুলো দরকার সেগুলোতে যাই। এলাকা চিহ্নিতকরণ, যে কোনটা আবাসিক এলাকা, কোনটা নীরব এলাকা, এগুলো কারা নির্ধারণ করবে সেটা বলা আছে। এই যে কর্তৃপক্ষ এগুলো নির্ধারণ করবে। শব্দের মানমাত্রা নির্ধারণ ও নিয়ন্ত্রণ, এখানে বলা আছে যে শব্দের এই মানমাত্রা নির্ধারণ ও নিয়ন্ত্রণ কিভাবে করবে। এটা আসলে ওই যে দেখেন 6 নম্বরে বলা আছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ কল্পে প্রতিটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, নগর উন্নয়ন কর্তৃপক্ষ এই বিধিমালায় উল্লেখিত অন্যান্য কর্তৃপক্ষ সমূহ বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে, যাহাতে মোটরযান, নৌযান, হর্ন, আতশবাজি, পটকা, জেনারেটর বা উচ্চ শব্দ উৎপন্নকারী কোনো যন্ত্রপাতি বা কর্মকাণ্ড শব্দের সর্বোচ্চ মানমাত্রা অতিক্রম করিতে না পারে। তো যদি কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয় তাহলে তাদেরকেও দেখার কর্তৃপক্ষ আছেন। যদি ম্যাজিস্ট্রেট ব্যবস্থা না নেন তাকে দেখার জন্য ইউনো আছেন। ইউনো ব্যবস্থা না নিলে জেলা প্রশাসক মহোদয় আছেন।
জেলা প্রশাসক মহোদয় ব্যবস্থা না নিলে বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, বিভাগীয় কমিশনার মহোদয় ব্যবস্থা না নিলে তার উপরে সচিব মহোদয় আছেন। তো এই বিষয়গুলো আমাদেরকে নজরে রাখতে হবে যে এই 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 মানুষগুলো হচ্ছে এই এই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। তারপর 5 নম্বরে আমরা যেটা দেখতেছি, ওই যে দেখেন দরজা জানলা সহ কাঁপতেছে, মনে হচ্ছে হাতুড়ি পেটা করতেছে, কিন্তু প্রশাসনের কোনো ভূক্ষেপ নাই। অনেক বছর ধরে অভিযোগ দিয়ে আসতেছি, ভূক্ষেপ নাই। ঠিক আছে, সমস্যা নেই, আমারও কোনো সমস্যা নেই, কারণ ওই পাশের বাড়িতে পলাশ সাহা, তারপর পিছনের বাড়িতে শঙ্কর দাস হকার শুক্রিয়া বেকারির সামনে কলা বেচে, তারপর ওই পাশে আরো অনেকেই এই পাশে আছে যারা হার্টের রোগী। তাদের যদি সমস্যা না হয় তাহলে আমার কি সমস্যা? আমি কেন প্রতিদিন অভিযোগ দিয়ে এদের শত্রু হইতে যাব? এদের যদি সমস্যা না হয় আমারও সমস্যা নাই। কিন্তু আমি জাস্ট সরকারি একজন কর্মকর্তা হিসেবে আপনাদেরকে সরকারের নতুন বিধিমালার সাথে একটু পরিচয় করে দিতে চাচ্ছি এত রাতে। যদি বিরক্ত না হন তাহলে আমার সাথে একটু দেখতে পারেন। দেখেন 5 নম্বরে বলা হয়েছে উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্রপাতির ব্যবহার নিয়ন্ত্রণ। 1. কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত পাবলিক প্লেসে বা জনপরিসরে লাউড স্পিকার, মাইক, অ্যাম্প্লিফায়ার, সুরযন্ত্র মিউজিক সিস্টেম বা অন্য কোনো উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্রপাতি ব্যবহার করা যাইবে না। তাহলে যেহেতু এখানে ফরিদপুর শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লীতে এই যে এখন রাত 1টার সময় যে ডিজে বাজতেছে, এটা নিশ্চয়ই কর্তৃপক্ষের লিখিত অনুমতিতে বাজতেছে। তার মানে এটা ইউনো এবং ডিসি স্যার এটা অনুমতি দিচ্ছেন, এটা আমরা ধরে নিতে পারি, কারণ না হলে এরা এটা ব্যবহার করতে পারার কথা না। এবং আমি তো বারবার অভিযোগ দিচ্ছি, লিখিত দিছি, তারপরে যেহেতু চলতেছে নিশ্চয়ই তারা অনুমতি নিয়ে আসছে। তারপর 2. আবদ্ধ স্থানে আপৎকালীন প্রয়োজন ব্যতীত রাতে লাউড স্পিকার, মাইক, অ্যাম্প্লিফায়ার, সুরযন্ত্র, পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম বা অন্য কোনো উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে শব্দ দূষণ করা যাইবে না। তাহলে এখানে তো কোনো আপৎকালীন প্রয়োজন নাই, তাই না? এখানে তো ডিজে বাজতেছে তো আনন্দের জন্য, তারা আনন্দ করতেছে। আপৎকালীন প্রয়োজনের জন্য তো আর মাইকটা বাজতেছে না। যদি এমন হইতো যে গ্রামে ডাকাত পড়ছে, মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে যে আপনারা সজাগ হন, ডাকাত পড়ছে, সেটা কিন্তু আপৎকালীন প্রয়োজন হিসেবে ধরা যাইতো, সেটাকে শব্দ দূষণ বলা যাবে না, সেটাকে প্রয়োজন বলা যাবে। কিন্তু এটা যেটা হচ্ছে এটা কিন্তু আপৎকালীন প্রয়োজন না। তারপর এই যে 3 উপবিধি উপরের 2টাতে যাই থাকুক না কেন, কর্তৃপক্ষ লিখিত আবেদনের প্রেক্ষিতে এবং নীরব এলাকা ব্যতীত অন্যত্র প্রয়োজনীয় শর্তাবলী সাপেক্ষে এগুলোর অনুমতি দিতে পারবে। আচ্ছা, তবে শর্ত থাকে যে উক্ত অনুমতি কোনো ক্রমেই রাতে 11টা ক্রমাগত 3 দিন ও সর্বোচ্চ 5 ঘন্টার অধিক সময়ের জন্য প্রদান করা যাইবে না, এবং শব্দের মানমাত্রা 90 ডেসিবেলের অধিক অতিক্রম করা যাইবে না। আমি একটু আগে দেখাইলাম যে এখন বাজে 1টা, এখনো ডিজে চলতেছে, তার মানে 11টার থেকেও 2 ঘন্টা বেশি হয়ে গেছে এবং ক্রমাগত 3 দিন ধরেই চলতেছে। এটা আপনারা, আমি গত পরশুদিনও এটা বলছি, কালকে চলছে, আজকে চলতেছে। আর 5 ঘন্টার অধিক তো অবশ্যই সারাদিনই চলছে বলতে গেলে, মাঝখানে একটু বন্ধ ছিল। আর শব্দের মানমাত্রা তো 80-90, এটা তো একটু আগেই লাইভে দেখাইছি, ওই রেঞ্জেই ছিল। আচ্ছা, হর্ন সংক্রান্ত বিধিনিষেধ এখানে না বলে এটা দেখবেন আপনারা, অনুমতি গ্রহণ কিভাবে করতে হয় সেটা বলা আছে, যে অনুমতি কিভাবে করতে হয় 7 দিন পূর্বে এসে। এটা যাই হোক, এটা এই যে এটা দেখি, পটকা, আতশবাজি, অনুরূপ শব্দ সৃষ্টিকারী পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ। নীরব এলাকায় দিনে ও রাতে, নীরব এলাকা ব্যতীত অন্য এলাকায় রাতে পটকা, আতশবাজি, অনুরূপ শব্দ সৃষ্টিকারী কোনো কিছুর বিস্ফোরণ ঘটানো যাইবে না। তাহলে এগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও যদি চলে সেটা কিন্তু আইনত নিষিদ্ধ। এবং
ওই স্থানের কর্তৃপক্ষ যারা এই আইন বিধিমালা মানে প্রয়োগের জন্য দায়ী, তারা কিন্তু এটার জন্য দায়বদ্ধ। যদি এরকম হয়ে থাকে এবং এসব কারণে যদি ওই এলাকার কারো কোনো ক্ষতি হয়, কেউ মারা যায়, কেউ স্ট্রোক করে, কেউ অসুস্থ হয়ে পড়ে, এটার দায় কিন্তু তাদের উপরে বর্তায় এই বিধিমালা অনুযায়ী। নির্মাণ কাজ, নির্বাচনী প্রচার, অনেক কিছু আছে, এগুলো বাদ দেই। কারখানার অভ্যন্তরে এগুলো আপনারা দেখে নিয়েন। এই যে শব্দ দূষণ সংক্রান্ত তথ্য প্রদান ইত্যাদি। কোনো এলাকায় নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ দূষণ সংক্রান্ত কোনো কর্ম ঘটনার কারণে উক্ত এলাকা আশঙ্কাযুক্ত হইলে বা এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করা হইতেছে মর্মে কোনো ব্যক্তির নিকট প্রতীয়মান হইলে উক্ত ব্যক্তি টেলিফোনে, মৌখিকভাবে, লিখিতভাবে, ইমেইলে বা অন্য কোনো মাধ্যমে উক্ত তথ্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করিতে পারিবেন এবং উক্ত তথ্য প্রাপ্তির পর উহা সত্যতা যাচাইপূর্বক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উক্ত এলাকাকে আশঙ্কামুক্ত করিবার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ বা বিধান লঙ্ঘনকারীকে তাৎক্ষণিকভাবে উক্ত লঙ্ঘন বন্ধ করিবার জন্য মৌখিক বা লিখিতভাবে নির্দেশ প্রদান করিতে পারিবেন ও উক্তরূপ নির্দেশ পালনে বিধান লঙ্ঘনকারী বাধ্য থাকিবেন। তো আমি তো অনেকদিন ধরেই লিখিতভাবে, ইমেইলে এবং জরুরি নম্বরে ফোন দিয়ে, এমনকি ডিসিএসপি স্যারকে SMS দিয়ে জানাচ্ছি, তো প্রমাণ সহ জানাচ্ছি, লাইভ করে, ফেসবুক লাইভ করে জানাচ্ছি, আমার আশপাশে আরও কেউ গোপনে জানাচ্ছে। তো তারপরেও আমি জানি না প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, আর নিলে তো এই একটার সময় এইগুলো চলার কথা না। তারপরে দেখি 18 নম্বর কি আছে। আটক ইত্যাদির ক্ষমতা। আইনের 10-এর উপধারা এর দফা এবং উময়ের যে কোনো কর্মকর্তা, যে কর্মকর্তাগুলোর কথা উপরে বললাম আমরা, তথ্যপ্রাপ্তির ভিত্তিতে তাহার উপর অর্পিত দায়িত্ব সম্পাদনকালে যুক্তিসঙ্গত সময়ে তাহার বিবেচনায় প্রয়োজনীয় সহায়তা সহকারে যে কোনো ভবন, স্থান বা আবদ্ধ স্থানে প্রবেশ করিতে পারিবেন এবং বিধিমালার অধীন দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠনের প্রমাণ হিসেবে ব্যবহৃত হইতেছে বা হইতে পারে এইরূপ কোনো শব্দের মানমাত্রা অতিক্রম করে যন্ত্রপাতি এতৎ সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জামাদি আটক করিতে পারিবেন। আচ্ছা, তার মানে হচ্ছে যে এখানে ইওনো সাহেব বা ডিসি মহোদয়, তিনি তার প্রতিনিধি এখানে এসে যেখানে শব্দ দূষণ হচ্ছে সেখানে তিনি এসে শব্দ দূষণ সৃষ্টিকারী যে যন্ত্রপাতি সেগুলো তিনি বাজেয়াপ্ত করতে পারবেন, তিনি এগুলো নিয়ে যেতে পারবেন এবং দণ্ড আরোপ করতে পারবেন। দণ্ডগুলো কি কি এই যে বলা আছে উপরে, পরেরটাই বলা আছে, দেখেন। অপরাধের বর্ণনা। উপরের বিধি, এই বিধি অমান্য করলে কি হবে? প্রতিবার অপরাধের ক্ষেত্রে একবার অপরাধ করলে একবার সাজা, অনধিক মানে এর বেশি না, 1 মাস কারাদণ্ড, তার মানে 1 মাসের কম কারাদণ্ড অথবা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। অর্থাৎ 1 মাসের চেয়ে কম কারাদণ্ড দিতে পারবেন, 50,000 টাকার কম অর্থদণ্ড দিতে পারবেন, মানে এই টাকাটা সরকারকে পরিশোধ করতে হবে। আবার উনি চাইলে দুইটাই দিতে পারেন, জেলেও দিতে পারেন 1 মাসের কম, আবার 50,000 টাকার কম তিনি বা সমান। অনধিক মানে হচ্ছে 50,000 এর সমান বা কম, আবার জেলও 1 মাসের সমান বা কম দিতে পারেন। তারপর 2 নম্বরে কি আছে? এই বিধানগুলো লঙ্ঘন করলে কি হবে? 3 মাস অনধিক এবং অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আবার চালকের ক্ষেত্রে পয়েন্টও কর্তন হবে। তারপরে বলা আছে অনধিক 2 বছর কারাদণ্ড, 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এরকম বিভিন্ন ধারা আছে। এই যে আরো একটা আছে, এগুলো
জরিমানা আরোপ ইত্যাদি। কি করতে পারবেন? কোন অপরাধ সংগঠন করলে ঘটনাস্থলেই কর্মকর্তা তাহাকে জরিমানা আরোপ করিতে পারিবেন ওই টেবিল অনুযায়ী। তারপর অপরাধের ধরন ইত্যাদি ফর্মে লিখবেন, লিখে এগুলো ম্যাজিস্ট্রেট সাহেবের ব্যাপার, এগুলো উনি কিভাবে করবেন সেটা বলা আছে। এখন এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তফসিল 1, বলা আছে এলাকা ভিত্তিক শব্দের মানমাত্রা, মানে কোনটাকে মানমাত্রা ধরা যাবে, মানে এটাকে মানে নর্মাল ধরা যাবে, এর বেশি হইলে সেটা শব্দ দূষণ ধরা হবে। কি বলা আছে? নীরব এলাকা, নীরব এলাকায় যেখানে নীরব এলাকা ঘোষণা করতে সরকার, সেই এলাকায় দিনে 50 ডেসিবল এবং রাতে 40 ডেসিবল এই পর্যন্ত থাকলে শব্দ দূষণ হচ্ছে না ধরা হবে, এর বেশি হইলে শব্দ দূষণ হচ্ছে ধরা হবে। আবাসিক এলাকা, মানে আমরা যে এলাকায় থাকি, আমরা ঘরে থাকি, আমাদের বাড়ি ঘর, সেই এলাকাগুলোতে দিনে 55 আর রাতে হচ্ছে 45। তা আমি একটু আগে লাইভে দেখাইলাম যে আমার এখানে 80-র উপরে আছে রেড জোনে, তার মানে এর প্রায় দ্বিগুণ আছে, 45-এর প্রায় দ্বিগুণ। ঠিক আছে? মিশ্র এলাকা, বাণিজ্যিক এলাকা, শিল্প এলাকা, এগুলো বলা আছে, এগুলো আপনারা দেখলেন। এখন দেখেন ব্যাখ্যা আছে যে ভোর 6টা হইতে রাত্রি 9টা পর্যন্ত এই সময়টাকে বলা হবে দিবাকালীন সময়, মানে দিনের বেলা। আর রাত্রি 9টা থেকে ভোর 6টা পর্যন্ত বলা হবে রাত। 2006 সালের যে বিধিমালা ছিল সেখানে বলা হয়েছিল ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দিন, এখানে আর 3 ঘন্টা বাড়াইয়া দিছে রাত্রি 9টা পর্যন্ত। তারপরেও আমরা এটা মানছি না, আমি বলবো না, আমি মানা হচ্ছে না আর কি। তারপরে রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত হচ্ছে রাত্রিকালীন সময় হিসেবে চিহ্নিত। আচ্ছা, তারপর ডেসিবল দ্বারা মানুষের শ্রবণেন্দ্রিয়ের সহিত সম্পর্কিত নির্দিষ্ট সময়ব্যাপী শব্দের গড় মাত্রাকে বোঝাইবে। এগুলো সাধারণের বোঝার দরকার নাই, এগুলো আমাদের ফিজিক্সের টার্ম, এগুলো না বুঝলেও চলবে। এই যে এটা একটু দেখি, তফসিল 4, যে কোন এলাকায় এটার এই বিধিমালা প্রয়োগকারী কর্তৃপক্ষকে, শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমোদনকারী কর্তৃপক্ষ। গ্রাম এলাকায় আবার ব্যতীত বলা আছে ইওনো বা তৎকর্তৃক ক্ষমতা প্রদত্ত কর্মকর্তা। তাহলে গ্রাম এলাকায় ওই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, উনি এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, অথবা উনি যদি কাউকে ক্ষমতা দেন, সাধারণত ম্যাজিস্ট্রেটদেরকেই দেন। তারপরে পৌর এলাকায়, যেমন আমরা থাকি ফরিদপুর পৌর এলাকায়, এখানে ইওনো অথবা তার কর্তৃপক্ষ ক্ষমতা প্রদত্ত কর্মকর্তা। তারপরে উপজেলা এলাকায় ইওনো বা একই। তারপরে জেলা সদর, জেলা প্রশাসক বা তৎকর্তৃক ক্ষমতা প্রদত্ত কর্মকর্তা। তাহলে আমাদের ফরিদপুর হচ্ছে এই খ, গ এবং ঘ 3টার মধ্যে পড়ে। পৌর এলাকা, উপজেলা এলাকা, আবার সদর, জেলা সদর এলাকা। তাহলে এখানে ইওনো বা জেলা প্রশাসক যে কোনো একজন এটার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা তাদের নিযুক্ত যারা। আর সিটি কর্পোরেশন যদি হয়, যেমন ঢাকা, সিলেট, চিটাগাং এই জায়গাগুলোতে বা বরিশাল, এইসব জায়গায় পুলিশ কমিশনার এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন বা তার প্রদত্ত ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা করতে পারেন। যারা রাজনৈতিক সভা মেলার ক্ষেত্রে বলা আছে এই যে এইভাবে করে আবেদন করতে হয়, আবেদন করে জমা দিতে হয়। তাহলে তারা যদি অনুমতি দেন প্রশাসন, তাহলে এটা করা যায়। তো এখন আমার কথা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, ঠিক আছে, আমার কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু আমার মায়ের কষ্ট হয়, আমার মা কানে কম শোনে। এই যন্ত্রণার মধ্যে থাকতে থাকতে আমার মায়ের কানে কম শোনে, আমি আস্তে কথা বললেও সে শোনে না। বিশ্বাস না হলে প্রশাসনকে অনুরোধ করছি, ডিসি স্যার আপনি কালকেই একজন চিকিৎসক পাঠান, অথবা আমাদেরকে আসতে বলেন, কোথায় আসবো, আপনি আমার মায়ের কানের টেস্ট করেন, আপনি দেখেন যে মায়ের কানে শ্রবণ ক্ষমতা হ্রাস পেয়েছে কিনা। আর আমারও সমস্যা হয়, আশপাশের লোকের সমস্যা হলেও তারা চুপ থাকবে, কারণ এখানে তো এরা তো আমাকে এখান থেকে উচ্ছেদ করার জন্যই এটা করতেছে।
অতএব আমার এত ঠেকা পড়ে নাই বারবার ফোন দিয়ে আমি সবাইকে বলবো এটা করার জন্য। আর যদি সৃষ্টিকর্তা আমাকে ঢাকায় ভালো জায়গায় পোস্টিং দেয়, আমি তো আর এখানে থাকতে পারবো না এমনিতেও, তা আমার এত ঠেকা পড়ে নাই, আমাকে তো আর দায়িত্ব দেয় নাই। কিন্তু আমার কষ্ট লাগে যে আমি এখানে আসি, প্রশাসন পুলিশকে বারবার জানাচ্ছি, প্রধান উপদেষ্টা মহোদয়কে, আইন উপদেষ্টা মহোদয়কে ট্যাগ দিচ্ছি ফেসবুকে, সংস্কৃতি মন্ত্রণালয়কে ট্যাগ দিচ্ছি, ধর্ম মন্ত্রণালয়কে ট্যাগ দিচ্ছি, কারো কি চোখে পড়তেছে না? তারপরে জরুরি নাম্বারকে ট্যাগ দিচ্ছি, জেলা প্রশাসনকে ট্যাগ দিচ্ছি, জেলা পুলিশের পেজকে ট্যাগ দিচ্ছি, উপজেলা প্রশাসনকে ট্যাগ দিচ্ছি। কেউ কি দেখতেছে না, নাকি আমাকে পাগল মনে করতেছে? তো যারা আমাকে পাগল মনে করতেছে বা পাগল সাব্যস্ত করতেছে, তাদেরকে আসলে আমি এই বিধিমালাটা দেখাইলাম যে তাইলে আমি যদি পাগল হয়ে থাকি, তাহলে এই বিধিমালা প্রণয়নকারীও পাগল, এবং তাহলে সরকারও তাই। কারণ আমি তো সরকারের বিধিমালাটাই পড়ে শোনাইলাম। তা আমি যে প্রতিবাদ করতেছি, আমি কি অন্যায় করতেছি, আমি কি পাগলামি করতেছি কিনা আপনারা নিজেরা বিবেচনা করেন। এবং এখনো আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন মেনকা মাথায় দিল, ঘুমটা চলতেছে। তো আপনি এই দেশের কি ভবিষ্যৎ দেখেন? এই যে আমরা মেধাবী স্টুডেন্টরা, আমরা পড়ালেখা করে আমার বন্ধু বান্ধবরা আমেরিকার নাগরিকত্ব পেয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বড় হয়ে গেছে, আমি এই যে জীবনটা শেষ করে দিলাম এই লড়াই সংগ্রাম এবং আইন বাস্তবায়ন করতে গিয়ে, প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, ভালো থাকতে গিয়ে, তাহলে আমার তো উচিত ছিল আমেরিকায় চলে যাওয়া। এভাবেই মেধাগুলো চলে যায় দেশ থেকে। তো ঠিক আছে, সরকার মহোদয়, আপনি যদি ব্যবস্থা না নেন, দেখেন চোখের নিচে কালি পড়ে গেছে, 2-3 রাত ঘুমাইতে পারি না, এবং মাথায় তো মারছেই সেই দিন। তো স্ট্রোক করে মরে গেলে ফরিদপুরের জেলা প্রশাসন, পুলিশ, তাদের উপর দায় দিয়ে গেলাম, তারা ব্যবস্থা নেন নাই। শ্রীঅঙ্গন কমিটি, কার্যনির্বাহী কমিটি, শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লী পূজা কমিটি, এদের উপর দায় দিয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।